আচ্ছা, সাউন্ডটা কি ক্লিয়ার আছে? আর স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। কমেন্ট করে জানাও। আমাদের সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ভালো, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আজকে পড়বো কি উপসর্গ। উপসর্গ পড়বো, তারপর একটা গদ্য আর একটা পদ্য। আহ্বান, এই গদ্যটা, আর পদ্য তাহারই পড়ে মনে, এটা। আর কিছু টেকনিক শিখবো। এছাড়াও রিটেন নিয়ে আলোচনা করব। রিটেন আমরা প্রায় প্রতিদিনই আমরা এখন থেকে রিটেন নিয়ে কিছু কিছু আলোচনা করব, কারণ রিটেনে তোমাদের অনেক বেশি প্রবলেম হয়। তোমরা অনেকেই আমাকে বলো যে ভাইয়া রিটেন বুঝতেছি না, রিটেনে কি কি পড়বো। এজন্য এখন থেকে রিটেন নিয়ে কিছু কিছু আলোচনা হবে। যেদিন যে বিষয়ের উপরে ক্লাস হবে ওই দিন ওই বিষয়ের উপর রিটেন নিয়ে কথা হবে। আচ্ছা, উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক উপসর্গ বাংলা ব্যাকরণের। কারণ এই উপসর্গ থেকে প্রায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। বেশিরভাগই এমসিকিউ আকারে প্রশ্নগুলো আসে। উপসর্গ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো এমসিকিউ আকারে আসে। তো এটা প্রায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা দেখো, এই প্রশ্নটা আমরা প্রায় ফেস করতাম। যে একটা প্রশ্ন লিখছি আমি এখানে, প্রশ্নটা কি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আমরা প্রায় ফেস করি। এটার মানে কি? অর্থবাচকতা মানে কি? অর্থবাচকতা, উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, কিন্তু অর্থ দিতে পারে। কিভাবে অর্থ দিতে পারে? উপসর্গ কোনো একটা শব্দাংশের শুরুতে, শব্দ বা শব্দাংশের শুরুতে বসে কোনো একটা নতুন অর্থ তৈরি করতে পারে। এর কারণে এটাকে বলা হয় অর্থদ্যোতকতা আছে, মানে অর্থ দিতে পারে। এখানে লিখে দিছি, অর্থবাচকতা মানে নিজের কোনো স্বাধীন অর্থ থাকা। তো আমাদের এই উপসর্গে কি নাই? অর্থবাচকতাটা নেই, কিন্তু অর্থদ্যোতকতা মানে অন্যের অর্থকে প্রভাবিত করার ক্ষমতা থাকা। অর্থাৎ অন্য একটা শব্দ, এই শব্দ শুরুতে বসে সেটাকে চেঞ্জ করার ক্ষমতা উপসর্গের আছে। আচ্ছা, যদি প্রশ্ন করে উপসর্গ কি, উপসর্গ জিনিসটা কি, আমাদের বইতে যে ধরনের সংজ্ঞা দেওয়া আছে এই সংজ্ঞাটাকে ব্যাখ্যা করলে আমরা পাই উপসর্গ অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গ কি? অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ। এগুলো আমরা পড়তেছি বেসিক। কেন বেসিক পড়তেছি? কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেসিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে, তাই এই বেসিকটা ক্লিয়ার করতেছি। উপসর্গ খুবই ইজি। আমি তোমাদেরকে এখন বেসিকটা পড়াচ্ছি। বেসিকটা প্রায় সময় আমি যখন বেসিকটা পড়বো দেখবা যে বেসিকটা একটু হালকা, একটু কঠিন লাগতে পারে, কিন্তু ভিতরে ঢুকে গেলে আর কঠিন লাগবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, উপসর্গ কি? অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ।
আর একটা কি অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে বসে। উপসর্গ কি কাজ করে? অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে বসে, অর্থাৎ পূর্বে বসে। পূর্বে যেটা বসে এটাকে ইংরেজিতে কি বলে? প্রিফিক্স। আর পরে যেটা বসে, শেষের দিকে যেটা বসে সেটাকে বলা হচ্ছে ইংরেজিতে সাফিক্স। সাফিক্স প্রিফিক্স আমরা পড়ি নাই মনে হয়। সাফিক্স প্রিফিক্স যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। সাফিক্স প্রিফিক্স খুবই সিম্পল একটা জিনিস, যেটা প্রিফিক্স কি, প্রি মানে পূর্বে, পূর্বে যেটা বসে, এই উপসর্গটা হচ্ছে প্রিফিক্স, এটা পূর্বে বসে। আর অনুসর্গ হচ্ছে সাফিক্স, অনুসর্গ শেষে বসে, কোনো একটা শব্দের শেষে বসে। আচ্ছা, এটা কি? অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে বসে। অর্থবোধক স্বাধীন শব্দের পূর্বে বসে। বসে কি করে? ঢং করে? না, বসে ঢং করে না। বসে কি করে? আগের স্বাধীন অর্থের পরিবর্তন করে। বসে হচ্ছে যে স্বাধীন অর্থটা আছে, এই স্বাধীন অর্থের পূর্বে বসে সেই স্বাধীন অর্থের যে অর্থটা ছিল সেই অর্থটাকে চেঞ্জ করে ফেলে, সে নিজের মতো আরেকটা অর্থ দিয়ে দেয়। এই উপসর্গের এই ক্ষমতা আছে, অর্থ দেওয়ার ক্ষমতা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা দেখলে হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। এই দেখো, একটা উদাহরণ লিখেছি, হাড়। হাড়ের আগে আমি লাগাই দিলাম প্রো। দেখো, হাড়ের আগে আমি প্রো লাগিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? প্রহার। প্রহার মানে কি? মারধর করা। হার মানে কি? ওই যে খেলায় হেরে যাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে হার। হ্যাঁ, তার প্রহার মানে কি? মারধর করা। তো অর্থটা পুরাই চেঞ্জ হয়ে গেছে না? একদমই চেঞ্জ হয়ে গেছে। উপসর্গ এই কাজটাই করে। তারপর দেখো, প্রো বাদ দিলাম, আমি লিখলাম হচ্ছে হারের আগে উপ লাগাই দিলাম, উপ। তাহলে কি হয়ে গেছে? এটা উপহার, গিফট হয়ে গেছে। দেখছো কত সুন্দর যে একটা শব্দ হার, এই হারের আগে আমি উপসর্গর কোন একটা উপসর্গ লাগাই দিলেই অর্থটা চেঞ্জ হয়ে যায়। হারকে উপসর্গ লাগাই দিয়ে প্রহার করে ফেলছি, প্রহার মানে মারধর করা। আর হারের আগে আবার উপ লাগাই দিয়ে এটাকে উপহার করে ফেলছি, উপহার মানে কি? গিফট। আচ্ছা, এখন এটাকে আর একটু চেঞ্জ করি। এখন লাগাই দিলাম হচ্ছে আ। এখন কি হয়েছে দেখো? আহার। কত সুন্দর, আহার হয়ে গেছে। কতভাবে চেঞ্জ হচ্ছে দেখো। আমি আরো চেঞ্জ করি এটাকে, আবার দিলাম, লিখলাম অনা। দেখো এখন কি হয়েছে? অনাহার হয়ে গেছে। দেখতেছো উপসর্গটা কিভাবে কাজ করে? এগুলো হচ্ছে উদাহরণ। তোমরা ধীরে ধীরে লেখো, তোমাদের জন্য আমি লেখার জন্য একটু আস্তে আস্তে পড়াই। যে তোমরা অনেকেই হচ্ছে বলো যে ভাইয়া লিখতে পারি না, আচ্ছা একটু আস্তে আস্তে পড়াই, এজন্য একটু আস্তে আস্তে পড়াই। আচ্ছা, তারপর দেখো এটাকে হচ্ছে এত ভাবে চেঞ্জ করলাম। এখানে দেখো, এখানে আরেকটা শব্দ লিখছি ধান। ধান কি হচ্ছে? আমরা যে ধান খাই, হ্যাঁ, ধান থেকে হচ্ছে চাল হয়, সেই চাল খাই। হ্যাঁ, এখন তো ধান কাটা সিজন, কারণ আমাদের এখানে হচ্ছে ধান কাটা হচ্ছে শীতকালীন মৌসুমের যে ধান কাটাটা ওইটা হচ্ছে। আচ্ছা, ধান, এই ধানের আগে যদি আমি প্রো লাগাই দিই কি হয় দেখো? প্রধান, হেড, হেডমাস্টার, প্রধান শিক্ষক। ধানের আগে প্রো লাগাই দিলে কি হয়ে গেছে? প্রধান হয়ে গেছে। তারপর আমি এখন লাগা দিলাম বি, লাগাই দিলাম, কি হয়েছে? বিধান। এগুলো কিন্তু উপসর্গ, প্র বি, এগুলো কিন্তু উপসর্গ। আমরা উপসর্গ পড়বো, কোনটা কোন উপসর্গ, এগুলো সবই পড়বো। দেখছো এখন হয়ে গেছে কি? বিধান। আবার এটাকে একটু চেঞ্জ করি। চেঞ্জ করে আমি এখানে লাগাই দিলাম হচ্ছে পরি। দেখো কি হয়েছে? পরিধান। এইভাবে হচ্ছে একটা স্বাধীন শব্দ, এটার পূর্বে বসে এই স্বাধীন শব্দটার যে অর্থটা আছে এই অর্থটাকে পরিবর্তন করে ফেলে, অর্থটাকে চেঞ্জ করে ফেলে। এটাই হচ্ছে উপসর্গের কাজ। আচ্ছা, এখন আসো আমরা আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকি। মন্তব্য, আমরা একটা মন্তব্যে আসতে পারি। কি কি মন্তব্যে আসতে পারি? যে
উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ এই যে যে সমস্ত উপসর্গ আছে অ লাগাইলাম, উপ লাগাইলাম, অনা, প্র, এগুলোর কোনো অর্থ নাই, কিন্তু নিজের কোনো অর্থ নেই, কিন্তু কি করে, কিন্তু কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ অন্যের শব্দের পূর্বে বসে শব্দের অর্থ পরিবর্তন করার ক্ষমতা আছে। আমরা হচ্ছে এই মন্তব্যে পৌঁছাইতে পারলাম যে উপসর্গ, এই যে প্র, অনা, উপ, আ, পরি, বি, এগুলোর কোনো অর্থ নাই, এগুলোর কোনোই অর্থ নাই, কিন্তু এগুলা কি করতে পারে, অন্য একটা স্বাধীন শব্দের পূর্বে বসে নতুন একটা অর্থ দিতে পারে, অর্থাৎ অর্থদ্যোতকতা আছে। সিম্পল কথা, উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। ওকে, এবার আসো আমরা পড়ব উপসর্গ কয়টা। এই যে দেখো উপসর্গ কয়টা। উপসর্গ হচ্ছে 3 ধরনের উপসর্গ আছে। উপসর্গ প্রকারভেদ, উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে বাংলা, নাম্বার 2 তৎসম, তৎসম মানে কি? সংস্কৃত, সংস্কৃত তৎসম একই কথা। 3 নম্বরে হচ্ছে বিদেশি। এই যে 1 নম্বর হচ্ছে বাংলা, এরপরে তৎসম বা সংস্কৃত, আর একটা কি? বিদেশি উপসর্গ। হ্যাঁ, এখানে দেখো আমি বলছি যে বাংলা উপসর্গ আছে 21টি, তৎসম উপসর্গ আছে 20টি। তো এটার মধ্যে একটু ঝামেলা হয় আমাদের, আমরা প্রায় ভুলে যাই যে বাংলা 21টা নাকি তৎসম 21টা, এটা আমরা ভুলে যাই। এজন্য একটা জিনিস খেয়াল করবা যে আমরা বাংলা ভাষা পেয়েছি ওই যে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, তাহলে হচ্ছে কি আমাদের বাংলা উপসর্গ কয়টা? 21টা। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, বাংলা উপসর্গ 21টি। ওকে, খুব ইজিলি মনে রাখবে এটা, যে বাংলা উপসর্গ 21টা, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, বাংলা উপসর্গ 21টা। আচ্ছা, তৎসম কয়টা? 20টা। আচ্ছা, এরপর হচ্ছে বিদেশি। বিদেশির মধ্যে হচ্ছে কয়টা ক্যাটাগরি আছে? আরবি, আরবিতে আছে 6টা। আরবি উপসর্গ কয়টা আছে? 6টা উপসর্গ আছে। তারপর হচ্ছে ফার্সি, ফার্সি উপসর্গ আছে 10টি। উর্দু বা হিন্দি উপসর্গ আছে হচ্ছে 1টি। এরপরে ইংরেজি উপসর্গ আছে 4টি। দেখো বিদেশি উপসর্গ শুধুমাত্র 4টা বিদেশি উপসর্গ আছে, আরবি, ফার্সি, উর্দু বা হিন্দি আর ইংরেজি, এই 4 ধরনের হচ্ছে উপসর্গ আছে। তো আরবিতে কয়টা আছে? 6টা উপসর্গ আছে। কি কি এগুলো পড়বো আমরা। ফার্সিতে 10টা, উর্দু বা হিন্দিতে 1টা, ইংরেজিতে 4টা। টোটাল হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ কয়টা আছে? এখানে 10, এখানে 6, 16, আর একে হচ্ছে 17, 17 আর 4 কত? 21। টোটাল হচ্ছে 21টা বিদেশি উপসর্গ আছে, তাই না? হ্যাঁ, টোটাল 21টা বিদেশি উপসর্গ আছে। আচ্ছা, এখন চলো আমরা পড়ি হচ্ছে বাংলা যে 21টা উপসর্গ আছে, এই 21টা উপসর্গ নিয়ে পড়ি। বাংলা 21টা উপসর্গ কি কি আমরা একটু ছন্দে ছন্দে পড়বো, হ্যাঁ, একটু মিলিয়ে মিলিয়ে পড়বো এটা। দেখো বাংলা 21টা উপসর্গ, হ্যাঁ, বাংলা উপসর্গ 21টা, এখানে 21টা উপসর্গ আছে। 21টা উপসর্গ পড়ো। অ, অঘা, অজ, অনা 4টা। আ, আর, আন, আপ, ইতি, ওনা, কতকু, নিপাতি, বিভর, রাম, শশা, সুহা। এই 5 লাইনে পড়বা তোমরা। আবার পড়ি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উনা, কদকু, নিপাতি, বিভর, রাম, শশা, সুহা। এই হচ্ছে আমাদের 21টা উপসর্গ, বাংলা 21টা উপসর্গ। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাই। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উনা, কদকু, নিপাতি, বিভর, রাম, শশা, সুহা। এই যে একটা মিল আছে, এগুলোর মধ্যে একটু ছন্দের মিল আছে, এই ছন্দের মিলটা রেখে হচ্ছে তোমরা পড়বা।
ওকে, তোমরা লিখে ফেলো এটা। আচ্ছা, দেখো এই হচ্ছে বাংলার 21টা উপসর্গ আমরা একটা ছন্দ ছন্দের মতো মতো করে পড়লাম। আচ্ছা, এবার আসো তৎসম। তৎসম উপসর্গ আছে হচ্ছে 20টা। তৎসমতে 20টা উপসর্গ রয়েছে। এই 20টা উপসর্গ কি কি? প্র, পরা, অপসম, নি, অনু, অবনির, দুর্বি, অধি, সু, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই যে এটা হচ্ছে 5টা লাইনে করলাম। প্র, পরা, অপসম, নি, অনু, অবনির, দুর্বি, অধি, সু, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। আমি আবার পড়ি। প্র, পরা, অপসম, নি, অনু, অবনির, দুর্বি, অধি, সু, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই হচ্ছে এখানে তৎসমর 20টা উপসর্গ। এরকম ছন্দে ছন্দে হচ্ছে তোমরা উপসর্গগুলো পড়বা। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। একটা ঝামেলাটা কোনটা? ঝামেলাটা আমি তোমাদেরকে দেখাই। যে এখানে বাংলাতে হচ্ছে এই যে আ একটা উপসর্গ আছে, আ। তারপর সু একটা উপসর্গ আছে, সু। তারপর এই যে বি একটা উপসর্গ আছে, বি। তারপর হচ্ছে নি একটা উপসর্গ আছে, নি। এই যে 4টা উপসর্গ আছে না? এরকম তৎসময় তো সেম এই 4টা উপসর্গ আছে। দেখো, খুঁজে বের করি। এই যে আ, সু, তারপর হচ্ছে বি, নি। হ্যাঁ, এই যে আশু, বি, নি, এই 4টা উপসর্গ তৎসমের মধ্যেও আছে, বাংলাতেও আছে। এখন আমরা বুঝবো কিভাবে যে ভাইয়া এটা বাংলা কোনটা আর তৎসম কোনটা? আমাদের বইতে লেখা আছে যে বাংলা শব্দের পূর্বে যে সমস্ত উপসর্গ যুক্ত হবে সেগুলো বাংলা উপসর্গ। সংস্কৃত শব্দের পূর্বে যে উপসর্গগুলো যুক্ত হবে আশু, বিনির মধ্যে, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। খুবই সোজা সাপটা লেখা আছে, কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাই যে বাংলা শব্দ কোনটা আর সংস্কৃত শব্দ কোনটা, এটা বুঝতে গিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই। এত শত শত শব্দ আছে বাংলা, শত শত শব্দ আছে সংস্কৃত। এখন হচ্ছে আমি কিভাবে বের করব যে কোনটা সংস্কৃত কোনটা বাংলা? এই যে ঝামেলাটাই পড়ি, এটার জন্য হচ্ছে ভাইয়া যথেষ্ট ঝামেলা, মুশকিল আসান হয়ে যাবে আজকে। আজকে হচ্ছে এই মুশকিল আসান হয়ে যাবে। এই ঝামেলার মধ্যে অনেকেই পড়ে। আমি যখন পড়তাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য পড়তাম, এই ঝামেলাটার মধ্যে আমি পড়ছি। আমাকে জাস্ট আমার টিচার হচ্ছে এটাই বলে দিছে যে বাংলা শব্দের শুরুতে যেটা বসবে সেটা বাংলা, তৎসম শুরুতে যেটা বসবে সেটা তৎসম। কিন্তু আমি বুঝতে পারতাম না যে কোনটা বাংলা কোনটা সংস্কৃত, কোন শব্দ, এটা বুঝতে পারতাম না। কিভাবে বুঝবো? কারণ হচ্ছে এটা বোঝার তো কোনো ওয়ে নাই। আমাকে শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে। সংস্কৃত যতটা শব্দ আছে আমাদের বাংলা ভাষায়, আর হচ্ছে বাংলা যতটা শব্দ আছে সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। খাঁটি বাংলা, সংস্কৃত সব মুখস্থ করে ফেলতে হবে। এত মুখস্থ করে তো আমাদের টাইম নেই ভাই। এত মুখস্থ করা তো আর সম্ভব না। এত মুখস্থ করে রাখা যাবে? এই জন্য আমরা একটা সহজ টেকনিক বের করে ফেলছি। সেই টেকনিকটা বলি। একটু নিচে আসি। এই যে এখানে দেখো লেখা আছে বাংলা সু উপসর্গ যুগে গঠিত শব্দ মনে রাখার টেকনিক। এই যে সিরাত ভাইয়ের একদম আসল রূপে চলে আসলাম। যে টেকনিক আমি যা পড়াবো সবকিছু টেকনিক দিয়ে হবে ভাই। এত কষ্ট করার কি আছে? যা পড়বো সব টেকনিক দিয়ে পড়বো।
আচ্ছা দেখো, এই যে সু উপসর্গ, যে আ সু বি নি, এই যে চারটা না, চারটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সু। এখানে আমি যে শব্দগুলা বলবো সবগুলা শব্দ হচ্ছে যে সু থাকবে সেগুলা বাংলা। এই যে একটা লাইন লিখছি, সুমনা সুমনের প্রতি সুনজর দেয়, সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করল। এখানে যতগুলা সু আছে, সু দিয়ে যে শব্দগুলো শুরু হয়েছে এগুলো হচ্ছে বাংলা। আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি কোনগুলা। সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, সুনামের আশা করলো, সুনাম। এই যে এখানে যে পাঁচটা শব্দ আছে এগুলো হচ্ছে বাংলা উপসর্গ দিয়ে গঠিত। এই যে সু উপসর্গটা, এগুলো সব বাংলা, এগুলো মুখস্থ রাখবা। এই যে পাঁচটা, সুমন আর সুমন না, কিন্তু সুমন আর সুমন তো দুইটা নাম, এই দুইটা নাউন, এগুলো না। আচ্ছা, এই যে এই লাইনটা মনে রাখবা যে সুমনা সুমনের প্রতি সুনজর দেয়, সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। হ্যাঁ, এখানে এই যে সুনজর, সুখবর, সুদিন, সুকাজ, সুনাম, এই পাঁচটা শব্দ হচ্ছে বাংলা। এই পাঁচটা সু উপসর্গ যুক্ত সবগুলো হচ্ছে বাংলা। এই পাঁচটা বাদে আমরা যত শব্দ পাবো সবগুলো হচ্ছে সংস্কৃত। এখন বলতে পারো ভাইয়া একটু আগে আপনি বললেন যে শত শত শব্দ আছে বাংলা, কিন্তু হচ্ছে আপনি শুধুমাত্র পাঁচটা দিলেন। এই পাঁচটা হচ্ছে তোমাদের 9-10 বইতে এই পাঁচটাই দেওয়া আছে। তো এই পাঁচটার বাইরে হচ্ছে বেসিক্যালি আসে না। এই পাঁচটার বাইরে আসে না, তোমরা চোখ বন্ধ করে দিয়ে দিবা, চোখ বন্ধ করে হচ্ছে দিয়ে দিবা, বাকিগুলো সব সংস্কৃত। তোমরা খেয়াল করে দেখো, এই পাঁচটার বাইরে হচ্ছে আর আসে না। আচ্ছা, এই হলো পাঁচটা। আচ্ছা, আমি তোমাদের একটু রেসপন্স নেই, ক্লাস কেমন লাগতেছে? টেকনিকে ঢুকে গেলাম, এখন মনে হয় ভালো লাগার কথা। ক্লাস কেমন লাগতেছে? হ্যাঁ, একটু রেসপন্স করো, কমেন্ট করো। মাঝে মাঝে তোমাদের সাথে কিছু কথা না বললে হচ্ছে তোমরা ঘুমায় যাবা, ঝিমায় যাবা। আজকে আমাদের পার্টিসিপেন্ট এত কম কিসের জন্য? আমাদের তো হিউজ স্টুডেন্ট আছে, পার্টিসিপেন্ট আজকে খুবই কম, মাত্র 6 জন দেখতেছে, বাকিরা সব কই গেল? ক্লাস কেমন লাগতেছে বলো। আচ্ছা ঠিক আছে, বাকিরা হচ্ছে পরবর্তীতে ক্লাস দেখে নিতে পারবে, প্রবলেম নাই। কমেন্ট করে জানো যে এই যে শাকিল খান, হ্যাঁ শ্রাবণী, আচ্ছা ঠিক আছে, ভালো লাগতেছে। হ্যাঁ, যাক, রেসপন্স পাচ্ছি। ওকে, আচ্ছা দেখো, এখন আসো আমরা চলে যাব হচ্ছে বাংলা নি উপসর্গ যুগে গঠিত শব্দে মনে রাখার টেকনিক। বাংলা নি উপসর্গ যুগে শব্দ গঠিত যে শব্দগুলো আছে সেগুলা মনে রাখার টেকনিক। বাংলা নি উপসর্গ যুগে গঠিত শব্দ মনে রাখার টেকনিক। হ্যাঁ, দেখো এখানে এখানে আমি যে সমস্ত শব্দ তোমাদেরকে বলবো সেগুলো হচ্ছে বাংলা নি উপসর্গ। তো বাংলা নি উপসর্গ বাদে যেগুলো থাকবে সবগুলো সংস্কৃত। খুব ইজি। আচ্ছা, টেকনিকটা হচ্ছে, নিদয় নামের নীলাজ লোকটি
নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। আবার বলি, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। ওকে, এখানে দেখো কোন কোন ওয়ার্ড হচ্ছে নি দিয়ে গঠিত, বাংলা উপসর্গ যুগে গঠিত। নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে, নিরেট বাংলা, বাংলা নি উপসর্গ যুগে গঠিত। নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে, নিভাজ নিখোঁজ হলো, নিখোঁজ। এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলা বাংলা নি উপসর্গ যুগে গঠিত। এছাড়া যত নি উপসর্গ যুগে গঠিত আছে সব হচ্ছে সংস্কৃত নি উপসর্গ যুগে গঠিত। ঠিক আছে, কোনো প্রবলেম নাই, একদম ক্লিয়ার, কোনো ঝামেলায় পোহাইতে হবে না। এখানে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা শব্দ যে নি আছে এগুলা বাংলা নি উপসর্গ যুগে গঠিত। এছাড়া বাকি যত আছে সবগুলো হচ্ছে সংস্কৃত নি উপসর্গ যুগে গঠিত। এই আশু বিনির ঝামেলাটা আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো। আমি এটাকে আবার বলি, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। এখানে নিদয়, নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ, নিখোঁজ, এই শব্দগুলো হচ্ছে বাংলা নি উপসর্গ যুগে গঠিত। এছাড়া যত নি উপসর্গ যুগে গঠিত শব্দ আছে সবগুলা সংস্কৃত। আচ্ছা, এবার আসা হচ্ছে বাংলা আ। এই যে বাংলা আ ও বি, এই দুইটা উপসর্গ যুগে গঠিত যত শব্দ আছে, বাংলা আ ও বি এই দুইটা উপসর্গ যুগে গঠিত যত শব্দ আছে সবগুলো পড়ব। বাংলা আ ও বি এই দুইটা। আ আর বি, আমাদের চারটা উপসর্গ নিয়ে প্রবলেম ছিল। আ, সু, বি, নি, এর মধ্যে হচ্ছে কি কি শেষ করলাম, সু আর নি শেষ করলাম, এখন দুইটা আছে আ আর বি। হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখার টেকনিকটা দেখো। একদিন বিকালে বিভুই আকারা আচালা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। তোমরা কিছুই বুঝতে পারো নাই, তাই না? দেখো, আচ্ছা আমরা একটু বিশ্লেষণ করে পড়ি তো, যে একদিন বিকালে, হ্যাঁ একদিন বিকালে কি হইলো, বিভুই নামে একটা লোক, সে আকারা আচালা আছাকা আধোয়া এই চার টাইপের চাল দিয়ে হচ্ছে সে কি করতে চাইলো, আলুনি খিচুড়ি নামে একটা খিচুড়ি আছে, ওই খিচুড়িটা রান্না করতে চাইলো। সে রান্না করে বিফল চেষ্টা করলো, রান্না করতে পারলো না, বিফল চেষ্টা করে বিকল হইল, বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বেটা হচ্ছে বিপথে হাঁটা দিল। হ্যাঁ, কারণ সে লোকটা হচ্ছে খিচুড়ি রান্না করতে চাইলো কিন্তু পারলো না, তারপর হচ্ছে সে আকাঠা আর আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে সে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। তো এখানে হচ্ছে কি কি শব্দ আছে, আচ্ছা দেখো তো, একদিন বিকালের যে বি উপসর্গ যুগে গঠিত, এটা বাংলা। বিকালে বিভুই আকারা আচালা আছাকা আধোয়া এই চারটা চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল
চেষ্টা করে বিকল 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 হয়ে আকাঠা ও আগাছা, আকাঠা ও আগাছা, এই দুইটা আ আছে, এই দুইটা আ যুক্ত শব্দগুলো হচ্ছে কি বাংলা উপসর্গ যুগে গঠিত। নিয়ে আকাশের দিকে তাকিয়ে, এই যে আকাশটা না, আকাশটা বাদ, এখানে আ আছে তবু আকাশটা বাদ, আকাশের দিকে তাকিয়ে বিনামা বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। বিনামা হয়ে কি করলো? বিপথে হাঁটা দিল। এখানে যে শব্দগুলো আমি মার্ক করছি এই সবগুলো হচ্ছে আ এবং বি উপসর্গ যুক্ত গঠিত বাংলা বাংলা উপসর্গ আ ও বি যুক্ত গঠিত শব্দ। এছাড়া যত হচ্ছে আ ও বি উপসর্গ যুক্ত গঠিত শব্দ হবে এই সবগুলা হবে কি সংস্কৃত। লেখা নিয়ে আজ সাজেশন হবে কি? হ্যাঁ, আজকে হচ্ছে রিটেন নিয়ে হচ্ছে, হ্যাঁ তাইজুল ইসলাম সমাস নিয়ে, হ্যাঁ সমাসের ক্লাস আছে ভাইয়া, তুমি হচ্ছে বিগত ক্লাসটা দেখো, গত বাংলা ক্লাসটাই হচ্ছে সমাসের ক্লাস হয়েছিল। লেখা নিয়ে আজ সাজেশন হবে, হ্যাঁ আচ্ছা আজকে রিটেন নিয়ে হচ্ছে সাজেশন হবে। আচ্ছা দেখো এই যে এখানে যতগুলো আছে বিকাল, বিভুই, আকারা, আচালা, আছাকা, আধোয়া, আলোনি, বিফল, বিকল, আকাঠা, আগাছা, বিনামা, বিপদ, এই সবগুলাই কি, এই সবগুলা হচ্ছে আমাদের বাংলা উপসর্গ যুগে গঠিত শব্দ। এছাড়া যত আছে সবগুলাই হলো সংস্কৃত। খুবই সিম্পল। আচ্ছা দেন হচ্ছে আমরা এখন চলে যেতে পারি আমাদের অন্য একটা টপিকে চলে যাই। আচ্ছা আমরা একটু উপরে যাই, উপরে আমরা একটা জিনিস ফেলে আসছি, সেটা হচ্ছে বিদেশি উপসর্গটা ফেলে আসছি। হ্যাঁ, বিদেশি আমরা বলছিলাম যে কি চারটা, আরবি, ফার্সি, উর্দু বা হিন্দি, আর একটা হচ্ছে কি ইংরেজি। হ্যাঁ, আরবি কয়টা আছে? আরবি হচ্ছে 6টা উপসর্গ আছে। আরবি 6টা উপসর্গ কি কি? আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। আম, খাস, লা, গড়, বাজে, খয়ের, এই 6টা হচ্ছে আরবি উপসর্গ। লিখে ফেলো, আম, খাস, লা, গড়, বাজে, খয়ের। এই যে আমরা প্রায় একটা শব্দ শুনি যে গড় হাজির, গড় হাজির, এর গড়টা কি? গড়টা হচ্ছে আরবি উপসর্গ। খয়ের খা, এই যে খয়ের, এটা হচ্ছে আরবি উপসর্গ। আমলোক, আমলোক বললে এই যে আমটা আছে, এই আমটা হচ্ছে আরবি উপসর্গ। খাস আদমি, খাস আদমি বললে যে খাসটা আছে, এই খাসটা হচ্ছে আরবি উপসর্গ। আচ্ছা এই যে আম, খাস, লা, গড়, বাজে, খয়ের, এই ছটা শব্দই হলো হচ্ছে আরবি উপসর্গ। আচ্ছা এছাড়া হচ্ছে আমরা এখন চলে যাই হচ্ছে ফার্সি উপসর্গতে। ফার্সিতে 10টা উপসর্গ আছে। কি কি? কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। আমরা একটু তাড়াতাড়ি পড়লে এরকম ভাবে পড়বো, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। হ্যাঁ আচ্ছা দেখো, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এই ফি, ফি দিয়ে আমরা একটা শব্দ পাই যে ফি বছর। এই ফি বছর, এই ফি বছরের যে ফিটা আছে, ফিটা হচ্ছে কি ফার্সি উপসর্গ। বদ, বদ দিয়ে আমরা কত শব্দ পাই? বদ লোক, বদ হজম। হ্যাঁ, তারপর হচ্ছে বে দিয়ে আমরা কি পাই? অনেকগুলো শব্দ পাই, বেকার, বেকার বেও পাইছি। আচ্ছা তো এই ধরনের হচ্ছে এখানে যে উপসর্গগুলো আছে, এই উপসর্গগুলো হলো ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কয়টা আছে? 10টা। উপরে আমরা লিখে আসছিলাম যে ফার্সি উপসর্গ 10টা। দেন আমরা এখন চলে যাব হচ্ছে ইংরেজি।
ইংরেজিতে হচ্ছে চারটা উপসর্গ আছে আমাদের খুবই পরিচিত, চারটা উপসর্গ, ইংরেজির চারটা উপসর্গ আমাদের খুবই পরিচিত। হ্যাড, দেখো হ্যাড, সাব, ফুল, হাফ, এই চারটা। হ্যাড, হ্যাড দিয়ে কি হয়? হেডমাস্টার। সাব দিয়ে কি হয়? সাব ইন্সপেক্টর। ফুল দিয়ে কি হয়? ফুল হাতা। হাফ দিয়ে কি হয়? হাফ হাতা। তো এই ধরনের হচ্ছে উপসর্গ, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ, চারটা উপসর্গ। হেড, সাব, ফুল, হাফ। হেড, সাব, ফুল, হাফ, এই যে চারটা উপসর্গ আছে, এই চারটা হচ্ছে ইংরেজি উপসর্গ। এছাড়া হচ্ছে উর্দু, উর্দু বা হিন্দি একটা উপসর্গ আছে, সেটা হচ্ছে হর। আমরা কি আমরা আমরা অনেক সময় এই শব্দটা বলি যে হর রোজ। হর রোজের যে হরটা আছে, এই হরটা হচ্ছে উর্দু অথবা হিন্দি উপসর্গ। আচ্ছা, আমাদের উপসর্গ কমপ্লিট, একদম কমপ্লিট, আর কোনো কিছু নাই উপসর্গের। এখন আমরা চলে যাব হচ্ছে, এখানে আর কিছুই নাই, এখন আমরা চলে যাব একটা টেকনিকে যাই। টেকনিক, হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম যে কিছু টেকনিক শিখাবো আজকে। তো ফার্স্টের এটা দেখো, যেটা টেকনিক পার্ট। এখানে এই যে বিড়াল, অপরিচিতা আর চাষার দুঃখ, এই তিনটা যে তোমাদের বইতে যে তিনটা, এই তিনটা গল্প যে আছে, বিড়াল, অপরিচিতা আর চাষার দুঃখ, এই তিনটা রচনা যে আছে, তিনটা গল্প, তিনটা গদ্য, এই তিনটা গদ্য হচ্ছে সাধু রীতিতে লেখা। এই তিনটা গদ্য কোন রীতিতে লেখা ভাইয়া? সাধু রীতিতে লেখা। এছাড়া আর বাকি যতগুলো গদ্য আছে সবগুলো কি চলিত রীতিতে লেখা। খুবই সিম্পল। তোমার যদি প্রশ্ন আসে যে পরীক্ষাতে যে একটা একটা গদ্যের নাম দিয়ে বললো যে এটা হচ্ছে আহ্বান, আহ্বান গদ্যটা কোন রীতিতে লেখা, তোমরা বলবো যে চলিত রীতিতে, কারণ আমরা জানি যে তিনটা হচ্ছে সাধু রীতি, বিড়াল, অপরিচিতা আর চাষার দুঃখ, এই তিনটা কি সাধু রীতি। তিনটা সাধু, বিড়াল, অপরিচিতা, চাষার দুঃখ, এই তিনটা হচ্ছে সাধু। এই সাধু ছাড়া বাকি সব চলিত। এই তিনটা সাধুরীতি, এই তিনটা সাধুরীতি ছাড়া বাকি সবগুলো হচ্ছে চলিত রীতিতে গঠিত। আচ্ছা, এবার আমরা আসো, এটা নিয়ে খুব একটা ঝামেলায় পড়ি আমরা, যে কোন কবিতাটা কোন বৃত্ত হবে, কোনটা মাত্রা বৃত্ত, কোনটা কোনটা গদ্য ছন্দ, কোনটা হচ্ছে তোমার অক্ষর বৃত্ত, এটা নিয়ে একটু ঝামেলায় পড়ি। আজকে হচ্ছে এই ঝামেলাটাও দূর করে ফেলবো। ছোট্ট একটা টেকনিক, এটা মনে রাখার সূত্র, সূত্র বা টেকনিক, হ্যাঁ, এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে কি, 18 বছর বয়সে রক্তে আমার সাম্যবাদীর মাত্রা বেড়ে গেল। এই যে মাত্রা, মাত্রা দিয়ে হবে মাত্রাবৃত্ত। কখন? 18 বছর বয়স। 18 বছর বয়স তোমাদের একটা কবিতা আছে, 18 বছর বয়স। রক্তে আমার, রক্তে আমার অনাদি অস্থি, একটা কবিতা আছে। সাম্যবাদী, সাম্যবাদী একটা কবিতা আছে। এই যে তিনটা কবিতা, 18 বছর বয়স, রক্তে আমার অনাদি অস্থি আর সাম্যবাদী, এই তিনটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এই তিনটা কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এগুলো যে পড়াচ্ছি এগুলো হচ্ছে আমার বই, একটা এবছর পাবলিশ হওয়ার কথা ছিল, করোনার কারণে করতে পারি নাই। এই বই হচ্ছে এই টেকনিকগুলো থাকতো, কিন্তু হচ্ছে এবছর তো করতেই পারি নাই। হ্যাঁ, ইনশাল্লাহ তোমরা দোয়া করলে হচ্ছে আগামী বছর ইনশাল্লাহ এই বইটা হচ্ছে পাবলিশ করব। দেখো, 18 বছর বয়স, 18 বছর বয়সে রক্তে আমার সাম্যবাদের মাত্রা বেড়ে গেল। রক্তে আমার কিসের মাত্রা বেড়ে গেল? সাম্যবাদের মাত্রা। যে মাত্রা দিয়ে হবে মাত্রাবৃত্ত, মাত্রা দিয়ে কি হবে আমরা মনে রাখবো যে এই তিনটা হচ্ছে মাত্রাবৃত্ত। 18 বছর বয়স, রক্তে আমার অনাদি অস্থি আর সাম্যবাদী, এই তিনটা কবিতা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবার আসো আরেকটাতে যাই। এই দেখো, সূত্র হচ্ছে নুরুল দিন 1969 কিংবদন্তির গদ্য শোনায়। এই যে গদ্য,
এগুলো হচ্ছে গদ্য ছন্দে রচিত। নুরুল দিন, নুরুল দিন দিয়ে কি হবে? নুরুল দিনের কথা মনে পড়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটা 1969 দিয়ে হবে ফেব্রুয়ারি 1969, ফেব্রুয়ারি 1969। এটা কবিতা আছে তোমাদের। কিংবদন্তি, কিংবদন্তি দিয়ে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এই তিনটা কবিতা গদ্য ছন্দে রচিত। তাহলে আমরা এই জন্য আমরা টেকনিকটা কি বললাম? নুরুল দিন 1969 কিংবদন্তির গদ্য শোনায়। কিংবদন্তির কি শোনায়? গদ্য শোনায়। নুরুল দিন 1969 কিংবদন্তির গদ্য শোনায়। এখানে যে গদ্য আছে, এই গদ্যটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এগুলা কি গদ্যে ছন্দে রচিত, এগুলা গদ্যে ছন্দ, গদ্য ছন্দে রচিত। আচ্ছা, তোমরা লিখে ফেলো, তোমাদেরকে একটু সময় দিচ্ছি। আচ্ছা, ফার্সির টেকনিক কি ভাই? হচ্ছে ফার্সির টেকনিক, এগুলো কোনো টেকনিক লাগে না। 10টা উপসর্গ আছে না, কার, দর, নানিম, ফি, বদ, এবার বকম, এটা এভাবে শিখতে হবে, এটার অন্য কোনো টেকনিক নেই। টেকনিক আসছিল, কিন্তু এই টেকনিক দিতে গেলে বহুত লম্বা হয়ে যায়, এটা আরো কঠিন হয়ে যায়, এমনি শিখতে হয় এগুলো। আচ্ছা দেখো, এই টেকনিকটা হচ্ছে তোমরা লিখে ফেলো। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে মাত্রাবৃত্ত পড়লাম, গদ্য ছন্দ পড়লাম। আচ্ছা, মাত্রাবৃত্ত পড়লাম, গদ্য ছন্দ পড়লাম, আর বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে অক্ষরবৃত্ত। মাত্রাবৃত্তে যে তিনটা পাইছি, গদ্য ছন্দে তিনটা কবিতা পাইছি, এই তিনটা কবিতা ছাড়া বাকি তোমাদের যতগুলো কবিতা আছে, বাকি আরো 6টা কবিতা আছে, এই 6টা কবিতাই হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বিভূষণের প্রতি মেঘনাদ, ঐকতান, এই পৃথিবীতে এক স্থান আছে, তাহার এই পরে মনে, সেই অস্ত্র, লুক লুকান্তর, এই সবগুলো হচ্ছে অক্ষরবৃত্ত। আমরা জাস্ট এই দুইটা টেকনিক মনে রাখবো, যে 18 বছর বয়সে রক্তে আমার সাম্যবাদীর মাত্রা বেড়ে গেল। 18 বছর বয়স, রক্তে আমার অনাদি সাম্যবাদী, এগুলো হচ্ছে মাত্রা বেড়ে গেল, মানে মাত্রাবৃত্ত। হ্যাঁ, এই তিনটা। এরপর হচ্ছে নুরুল দিন 1969 কিংবদন্তির গদ্য শোনায়, অর্থাৎ নুরুল দিনের কথা মনে পড়ে যায়, ফেব্রুয়ারি 1969 আমি কিংবদন্তির কথা বলছি। এই তিনটা হচ্ছে গদ্য শোনায়, মানে গদ্য ছন্দে রচিত। গদ্য শোনায় মানে কি? গদ্যে ছন্দে রচিত। এই যে 6টা, একটা, তিনটা হচ্ছে মাত্রাবৃত্ত আর তিনটা হচ্ছে গদ্য ছন্দ। এর ছাড়া আর বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে অক্ষরবৃত্ত। বিভীষণের প্রতি মেঘনাদ, ঐকতান, তারপর হচ্ছে এই পৃথিবীতে এক স্থান আছে, তাহার এই পরে মনে, সেই অস্ত্র, লোক লোকান্তর, সবগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তোমাদের জন্য হচ্ছে একটা টেকনিক বানাইতে অনেক ভাবতে হয়, অনেক ভাবতে হয়, অনেক ভেবে ভেবে হচ্ছে একটা টেকনিক লিখতে হয়। আচ্ছা, এই যে উপরে যে দুইটা টেকনিক বানাইলাম, এই উপরের দুইটা টেকনিক কেমন হয়েছে তো একটু বলো তো। যে 18 বছর বয়সে রক্তে আমার আছে, এর নুরুল দিনের, এই দুইটা টেকনিক কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও। এই দুইটা টেকনিক কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও, দেখি তোমাদের কমেন্ট একটু পড়ি। একটা টেকনিক বানাইতে হচ্ছে ভাইকে অনেক ভাবতে হয়, অনেক ভেবে ভেবে হচ্ছে বানাইতে হয়, কারণ টেকনিক বানাইলেই হয় না, ওই টেকনিকগুলো হচ্ছে খুব সহজ হইতে হবে, কারণ সহজ না হইলে, টেকনিক যদি কঠিন হয়ে যায় তাহলে তোমাদের পড়তে অসুবিধা হবে। মুমতাহিনা বলছে গ্রেট ভাই। আচ্ছা, হুম, দেখি আর বাকিরা কি বলে। এই শ্রাবণী, আমাদের দুইটা শ্রাবণী আছে, একটা শ্রাবণীকে দেখতে পাচ্ছি না আজকে। আচ্ছা, শুভ হোসেন ভালো, হ্যাঁ। আচ্ছা, তাইজুল ইসলাম তানভীর চলন সই, আচ্ছা মোটামুটি চলে আর কি, খুব একটা ভালো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আহ, হুম, না আচ্ছা, সে তাইজুল ইসলাম তানভীর তুমি হচ্ছে ইয়ার মতো, এই যে অপরিচিতা গল্পের নায়কের মা, কিসের মতো, ওই যে ওই লোকটার নাম যেন কি ছিল, সে মানে আমরা যেটাকে অনেক ভালো বলি সেটাকে হচ্ছে উনি চলনসই বলে, তুমি সেই হিসেবে বলতেছো, বুঝতে পারছি।
এই যে জুবায়েরকে পাইলাম অনেকদিন পরে, জুবায়ের, আচ্ছা অসাধারণ। শাকিল, হ্যাঁ শাকিলকেও দেখা যায় না। এ নতুনরা কোথায়? নতুনরা হচ্ছে নতুনরা তো, নতুন তো অনেক আছে, নতুনরা তো, নতুনদেরকে আমি পাচ্ছিই না। হাসান, হৃদয় খান, এমডি ইমরান হাসান, হাসান মাহমুদ, জাহাঙ্গীর আলম, সাইমন চৌধুরী, নীরব, সাদাত হোসেন মিজান, মোহাম্মদ মহিউদ্দিন বিন হুসাইন, এমডি হাসিবুর রহমান, সাইফুল হোসেন আদনান, সেলিম শাহরিয়ার, মাকসুদুর রহমান তারেক, তাসনিবা রিন্তি, বিদ্যাসাগর ত্রিপুরা, নিশা চাকমা, রায়হান, লিসা আক্তার, তৌহিদুল ইসলাম, সিটিজি। নতুনরা কোথায়? নতুনদেরকে পাচ্ছি না। তারেক রহমান, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তারেক। এ হচ্ছে এই টেকনিকগুলো হচ্ছে তোমাদের জন্য আমি অনেক ভেবে চিন্তে তোমাদের জন্য বের করি। কেন বের করি হচ্ছে তোমরা যেন একটু সহজে বুঝতে পারো, সহজে শিখতে পারো, যেহেতু তোমাদের সময়টা কম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবার সময় অনেক কম, সহজে যেন বুঝতে পারো, সহজে যেন শিখতে পারো, এই জন্য এই টেকনিকগুলো তোমাদের জন্যই তৈরি করা। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা গদ্য আর একটা হচ্ছে পদ্য কথা ছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা, তোমরা গদ্য আর পদ্য এগুলো ভালো করে পড়বা, দেন হচ্ছে ওখান থেকে প্রশ্ন, নিজে নিজে প্রশ্ন তৈরি করে পড়বা। বিশেষ করে তোমরা ইয়েটা পড়বা ভালো করে, এই যে কবি পরিচিতিটা আছে এটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে পাঠ পরিচিতি, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, এই তিনটা জিনিস হচ্ছে বেশি করে পড়বা। দেন হচ্ছে ভিতরের মাল মশলা যা আছে সবগুলো ভালো করে পড়বা। হ্যাঁ, তো এখন তোমাদেরকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে সুফিয়া কামালের যত রচিত গ্রন্থ আছে, সুফিয়া কামালের যত গ্রন্থ আছে সবগুলো একটা টেকনিকের মাধ্যমে হচ্ছে আমরা পড়াবো। দেখো এই টেকনিকটা কি, একটু বড় করে দিই। হুম, সুফিয়া কামালের যত গ্রন্থ আছে তাহারই পড়ে মনে এর লেখক সুফিয়া কামাল। সুফিয়া কামালের হচ্ছে যত গ্রন্থ আছে সবগুলা গ্রন্থ মনে রাখার একটা টেকনিক আছে, ওই টেকনিকটা এখন পড়াবো। আচ্ছা, দেখো সুফিয়া কামাল কি করলো, তার একাত্তরের ডায়েরিতে, যে একাত্তরের ডায়েরি, এটা হচ্ছে তার হচ্ছে রচিত একটা গ্রন্থ। তার একাত্তরের ডায়েরিতে মোর জাদুদের সমাধি, মোর জাদুদের সমাধি, এটা হচ্ছে একটা তার রচিত একটা গ্রন্থ। মোর জাদুদের সমাধি, এটুক পর্যন্ত, মোর জাদুদের সমাধি। তারপর মৃত্তিকার ঘ্রাণ, মৃত্তিকার ঘ্রাণ একটা গ্রন্থ। উদাত্ত পৃথিবী একটা গ্রন্থ। ইতল বিতল একটা গ্রন্থ। মন ও জীবন একটা গ্রন্থ। ছোট করে দিলাম, দেখো এখানে মন ও জীবন এটা হচ্ছে একটা গ্রন্থ। তারপর হচ্ছে নামক গল্প লেখেন। হ্যাঁ, আমাদের এই লাইনটা কি, আমাদের লাইনটা হচ্ছে সুফিয়া কামাল তার হচ্ছে একাত্তরের ডায়েরিতে মোর জাদুদের সমাধি, মৃত্তিকার ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, ইতল বিতল, মন ও জীবন নামক গল্প লেখেন। এখানে আমরা কয়টা গ্রন্থের নাম পাই দেখো, সুফিয়া কামালের একাত্তরের ডায়েরি একটা গ্রন্থ, তারপর হচ্ছে মোর জাদুদের সমাধি, এই সমাধি পর্যন্ত একটা গ্রন্থ, মৃত্তিকার ঘ্রাণ একটা গ্রন্থ, উদাত্ত পৃথিবী এটা একটা গ্রন্থ, ইতল বিতল একটা গ্রন্থ, মন ও জীবন নামক গল্প লেখেন। হ্যাঁ, আমরা হচ্ছে কিভাবে পড়বো, সুফিয়া কামাল একাত্তরের ডায়েরিতে মোর জাদুদের সমাধি, মৃত্তিকার ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, ইতল বিতল, মন ও জীবন নামক গল্প লেখেন। আচ্ছা, তারপর এখন এই গল্পগুলো কি হলো, এই গল্পগুলো হচ্ছে মায়ার কাজলে আঁকা। মায়ার কাজল, মায়ার কাজল হচ্ছে একটা গ্রন্থ, মায়ার কাজল। তো গ্রন্থটার নাম হচ্ছে মায়া কাজল।
গ্রন্থটার নাম কিন্তু মায়ার না, গ্রন্থটার নাম হচ্ছে মায়া কাজল। গল্পগুলো মায়ার কাজলে আঁকা, এই জন্য আমি বলছি এটা হচ্ছে মায়া কাজল। গল্পগুলো মায়া কাজল। আচ্ছা, মায়া কাজল হচ্ছে একটা গ্রন্থ আঁকা। তারপর অভিযাত্রীরা, এই অভিযাত্রী হচ্ছে একটা গ্রন্থ। অভিযাত্রীরা নৌল কিশোরের দরবারে, এই যে নৌল কিশোর, অভিযাত্রীরা কি করলো, এই যে নৌল কিশোরের দরবারে একটা গ্রন্থ আহ্বান জানিয়েছেন। কি আহ্বান জানিয়েছেন? সাজের বেলা হচ্ছে একটা গ্রন্থ। একালে আমাদের কাল নামক একটা গ্রন্থ আছে, জন্য একালে আমাদের এখানে লিখলাম। একালে আমাদের কেয়ার কাটা একটা গ্রন্থ। কেয়ার কাটা তুলতে প্রশান্ত হয়ে প্রার্থনা করতে হবে। প্রশান্ত ও প্রার্থনা একটা গ্রন্থ। হ্যাঁ, এখন আমি এটা আবার পড়ি, যে প্রথম থেকে পড়ি। সুফিয়া কামাল ৭১-এর ডায়েরিতে মোর জাদুদের সমাধি, মৃত্তিকার ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, ইতল বিতল, মন ও জীবন নামক গল্প লেখেন। তারপর কি হয়েছে? গল্পগুলো মায়া কাজলে আঁকা। গল্পগুলো কি? মায়ার কাজলে আঁকা। মায়া কাজল হচ্ছে একটা গ্রন্থ। অভিযাত্রীরা নৌল কিশোরের দরবারে আহ্বান জানিয়েছেন, সাজের বেলায় একালে আমাদের কেয়ার কাটা তুলতে প্রশান্ত হয়ে প্রার্থনা করতে হবে। যে প্রশান্ত হয়ে প্রার্থনা করতে হবে, এখানে হচ্ছে প্রশান্ত ও প্রার্থনা একটা গ্রন্থের নাম। প্রশান্ত ও প্রার্থনা, এটাকে আমি মেলানোর জন্য বলছি যে প্রশান্ত হয়ে প্রার্থনা করতে হবে। এই টেকনিকটা আমরা যদি মনে রাখতে পারি, তাহলে হচ্ছে এই টেকনিকের মাধ্যমে, এই ছন্দে ছন্দে আমরা কতগুলো সুফিয়া কামালের মোটামুটি সবগুলো গ্রন্থ হচ্ছে আমরা মনে রাখতে পারবো। দেখো এখানে কয়টা গ্রন্থ মনে রাখা যায়। ৭১-এর ডায়েরি একটা, মোর জাদুদের সমাধি একটা, ২টা, মৃত্তিকা ঘ্রাণ ৩টা, উদাত্ত পৃথিবী ৪, ইতল বিতল ৫, মন ও জীবন ৬, মায়া কাজল ৭, অভিযাত্রী ৮, নল কিশোর দরবারে ৯, সাজের বেলায় ১০, একালে আমাদের কাল, হ্যাঁ এটা হচ্ছে ১১, তারপর হচ্ছে কি কেয়ার কাটা ১২, প্রশান্ত প্রার্থনা ১৩। ঠিক আছে, যে ১৩টা গ্রন্থ আমরা এই টেকনিকের মাধ্যমে হচ্ছে মনে রাখতে পারবো। আচ্ছা, এবার আসা হচ্ছে সুফিয়া কামালের একটু জন্মস্থানটা একটু পড়ি। তো জন্মস্থানটা একটু টেকনিকের মাধ্যমে পড়ি। আমি আরেকটা ক্লাসে জন্মস্থান নিয়ে তোমাদেরকে আমি টেকনিক দিয়ে শিখাইছিলাম, সেটাও ফলো করো। ৭১-এর হানাদারদের বরিশালে শায়েস্তা করেছিলেন সুফিয়া কামাল। এই লাইনটা মনে রাখলে তোমরা সুফিয়া কামালের জন্মস্থান মনে রাখতে পারবা। কিভাবে জন্মস্থান মনে রাখতে পারবা? সুফিয়া কামালের জন্মস্থান হচ্ছে শায়েস্তাবাদ, বরিশাল। কোথায়? শায়েস্তাবাদ, বরিশাল। আমরা এই লাইনটা মনে রাখবো যে ৭১-এর হানাদারদের বরিশালে শায়েস্তা করেছিলেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল ৭১-এর হানাদারদের বরিশালের মধ্যে হচ্ছে শায়েস্তা করেছিলেন। এই জন্য শায়েস্তাবাদ, বরিশাল হচ্ছে জন্মস্থান সুফিয়া কামালের। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়? বরিশালের শায়েস্তাবাদে হচ্ছে সুফিয়া কামালের জন্মস্থান। আচ্ছা, এবার আসা হচ্ছে যে আহ্বান গল্পের যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার রচিত গ্রন্থগুলো আমরা ছন্দে ছন্দে মনে রাখবো। ছন্দে ছন্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থ, তার রচিত যত গ্রন্থ আছে এই সমস্ত গ্রন্থ হচ্ছে আমরা একটা ছন্দে ছন্দে মনে রাখবো। দেখো ছন্দটা কি? ছন্দটা হচ্ছে
মেঘমল্লার পথে অভিযাত্রী বিধু মাস্টারের কিন্নর দল যাত্রা বদল করে আদর্শ হিন্দু হোটেলে খেতে গেল। আরণ্যক অপরাজিত ফুলের সুবাস কিন্তু ইছামতির জন্য অশনি সংকেত। আরণ্যক হচ্ছে অপরাজিত ফুলের একটা সুবাসের নাম, কিন্তু এটা কি, কিন্তু এটা হচ্ছে ইছামতির জন্য অশনি সংকেত। তারপর শ্রীনাঙ্কুর ও দেবযান এই দুইটা লোক এর জন্ম মৃত্যু নিয়ে লেখা, তাদের জন্ম মৃত্যু নিয়ে লেখা গল্প, একটা গল্প আছে মুখ ও মুখশ্রী। এই গল্পটা হচ্ছে শ্রীনাঙ্কুর আর দেবযান এই দুজনের জন্ম আর মৃত্যু নিয়ে লেখা। হ্যাঁ, মুখ ও মুখশ্রী দৃষ্টি প্রদীপ করে, মানে দেখে দৃষ্টি প্রদীপ করে সকলে স্মৃতিরেখা টানলো, সকলে কি তাদের স্মৃতিরেখা টানলো। এই হচ্ছে টেকনিকটা, তোমাদেরকে বিস্তারিত বললাম। এখন তোমরাই বের করতে পারবে এখান থেকে যে সমস্ত গ্রন্থ আছে। মেঘমল্লার, হ্যাঁ, মেঘমল্লার দিয়ে কি হয়, মেঘমল্লার একটা গ্রন্থ। পথে দিয়ে হবে হচ্ছে পথের পাঁচালী, পথে দিয়ে হবে পথের পাঁচালী। তোমরা লিখে ফেলো যে পথে দিয়ে হবে পথের পাঁচালী। অভিযাত্রী, হ্যাঁ, অভিযাত্রী এটা হচ্ছে ওনার একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের নাম হচ্ছে অভিযাত্রিক নামে একটা গ্রন্থ আছে, ভ্রমণ কাহিনীমূলক একটা গ্রন্থ, সেটার নাম হচ্ছে অভিযাত্রিক। বিধু মাস্টার নামে একটা গ্রন্থ আছে, বিধু মাস্টার। তারপর কিন্নর দল নামে হচ্ছে একটা গ্রন্থ আছে, কিন্নর দল। যাত্রাবদল নামে একটা গ্রন্থ আছে, করে আদর্শ হিন্দু হোটেলে খেতে গেল। এই যে আদর্শ হিন্দু হোটেল নামে হচ্ছে একটা গ্রন্থ আছে। তারপর আরণ্যক নামে একটা গ্রন্থ আছে, আরণ্যক। অপরাজিত ফুলের সুবাস, হ্যাঁ, এই যে অপরাজিত হচ্ছে একটা গ্রন্থের নাম। কিন্তু ইছামতির জন্য এটা হচ্ছে অশনি সংকেত। এই যে ইছামতি হচ্ছে একটা গ্রন্থ, জন্য অশনি সংকেত একটা গ্রন্থ। আচ্ছা, এখানে বললাম যে ত্রিনাঙ্কুর ও দেবযান একটা গ্রন্থ, দেবযান একটা গ্রন্থ। ত্রিনাঙ্কুর ও দেবযান এদের কি, এদের জন্ম মৃত্যু একটা গ্রন্থ, জন্ম মৃত্যু নিয়ে লেখা গল্প মুখ ও মুখশ্রী একটা গ্রন্থ। দৃষ্টি প্রদীপ করে, মানে দেখে, এই দৃষ্টি প্রদীপ হচ্ছে একটা গ্রন্থ, করে সকলে স্মৃতিরেখা টানলো, স্মৃতিরেখা একটা গ্রন্থ। এই যে দেখো, এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হচ্ছে আমরা কতগুলো এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রায় সবগুলো গ্রন্থই আমরা মনে রাখতে পারবো। একটা মেঘমল্লার, পথে হচ্ছে পথের পাঁচালী দুটা, তারপর হচ্ছে অভিযাত্রী তিনটা, বিধু মাস্টার চারটা, কিন্নর দল পাঁচটা, তারপর যাত্রা বদল ছয়টা, আদর্শ হিন্দু হোটেল সাতটা, খেতে গেল, তারপর আরণ্যক আটটা, অপরাজিত নয়টা, তারপর ইছামতি 10টা, অশনি সংকেত 11টা, শ্রীনাঙ্কুর 12, দেবযান 13, জন্ম মৃত্যু 14, মুখশ্রী 15, দৃষ্টিপ্রদীপ 16, স্মৃতিরেখা 17। এই যে 17টা গ্রন্থের নাম আমরা এই একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো। টেকনিকটা আমি আরেকবার পড়ে দিই তোমাদেরকে। মেঘমল্লার পথে অভিযাত্রী বিধু মাস্টার রের কিন্নর দল। কার কিন্নর দল? বিধু মাস্টারের কিন্নর দল। তারা কি করলো? যাত্রা বদল করে আদর্শ হিন্দু হোটেলে খেতে গেল। তারা যাত্রা বদল করে কি করলো? আদর্শ হিন্দু হোটেলে কি করলো? খেতে গেল। খেতে যাওয়ার পর কি? আরণ্যক অপরাজিত ফুলের সুবাস। আরণ্যক হচ্ছে অপরাজিত ফুলের সুবাসের একটা নাম, হ্যাঁ, কিন্তু ইছামতির জন্য অশনি সংকেত। কিন্তু ইছামতির জন্য এটা কি? এই যে সুবাসটা, আরণ্যক নামের যে অপরাজিত ফুলের সুবাসটা, এই সুবাসটা ইছামতির জন্য অশনি সংকেত। তারপর শ্রীনাঙ্কুর ও দেবযান এই দুইজনের এদের হচ্ছে জন্ম ও মৃত্যু নিয়ে লেখা গল্প মুখশ্রী।
এই তৃণাঙ্কুর দেবযান এই দুজনের জন্ম মৃত্যু নিয়ে লেখা গল্প মুখশ্রী দৃষ্টি প্রদীপ করে, অর্থাৎ দেখে সবাই কি করলো, সকলে স্মৃতিরেখা টানলো, তাদের স্মৃতিরেখা টানলো। এখানে যে গ্রন্থগুলো আছে সবগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থ। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন তোমরা যে কাজটা করবা, আহ্বান গল্পটা এবং তাহারই পরিমাণে এই গল্পটা, এই দুইটা হচ্ছে ভালো করে তোমরা নিজে নিজে পড়ে নিবা। আচ্ছা, আমরা এখন চলে যাই হচ্ছে রিটেন নিয়ে কিছু আলোচনা করি। ভাইয়া অনেকে হচ্ছে রিটেন সম্পর্কে জানতে চাও যে বাংলার রিটেন কিভাবে আসবে। বাংলা রিটেন আজকে আমরা যা পড়াইছি এটা হচ্ছে আমি আলোচনা করি যে আজকে আমরা যা পড়াইছি, তো সেখান থেকে হচ্ছে আজকে এখান থেকে বিশেষ করে গ্রামার থেকে তেমন একটা রিটেন আসার সম্ভাবনা নাই। তারপর যে গ্রামারের যে আমি একটা প্রশ্ন বলছি উপসর্গের যে শুরুতেই, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে ব্যাখ্যা করো, সেই প্রশ্নটা তোমরা একটু বিশ্লেষণ করবা, সেটা বাসায় বসে বসে বিশ্লেষণ করবা। আর এখানে রিটেন থেকে দেখো আহ্বান গল্প থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, আমি কয়েকটা প্রশ্ন এখানে লিখে দিছি। এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে বসে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা, নিজে নিজে অ্যান্সার করবা। এই যে আমার তো তেনার নাম করতে নেই বাবা, উক্তিটি বুঝিয়ে লেখো, এই প্রশ্নটা আসতে পারে। আমার তো তেনার নাম করতে নেই বাবা, ওই যে বুড়ি বলছিল এই কথাটা যে ওই যে ওনার স্বামীর নাম মুখে আনতে নাই, হ্যাঁ এই কথাটা বলছিল যে এই উক্তিটা হচ্ছে বুঝাই লেখো, এই উক্তিটা নিয়ে তুমি বিশ্লেষণ করবা বাসায় বসে বসে, তুমি খাতায় লিখে লিখে হচ্ছে এটা বিশ্লেষণ করবা। তারপর দেখো আহ্বান গল্পের সারমর্ম লেখো, আহ্বান গল্পটা যে গল্পটা আছে এটার সারমর্ম লিখতে বলতে পারে। প্রত্যেকটা গল্প কবিতার তুমি সারাংশ এগুলো হচ্ছে তোমরা নিজে নিজে আগে থেকে প্র্যাকটিস করে নিবা। তারপর দেখা হচ্ছে আর কি প্রশ্ন আসতে পারে যে আহ্বান গল্পের মধ্যে ধর্মীয় পরিচয়ের অন্তরালে ছিল মমতার বন্ধন, ব্যাখ্যা করো, এই প্রশ্নটার ব্যাখ্যা করতে বলতে পারে। যে এখানে যে ধর্মর একটা বিষয় দেখা গেছে যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম কিন্তু তাদের মধ্যে যে একটা মেল বন্ধন দেখা গেছে, এই ধরনের একটা মায়া মহব্বত দেখা গেছে, যে এটা হচ্ছে তুমি বিশ্লেষণ করার জন্য। হ্যাঁ আচ্ছা, তারপর দেখো দুধের দাম নিতে বুড়ি ইতস্তত করলো কেন, এটা হচ্ছে ব্যাখ্যা করো। হ্যাঁ দুধের দাম নিতে বুড়ি ইতস্তত করলো কেন হচ্ছে তার মানবিক দিক দিয়ে, এটা হচ্ছে তুমি তাকে যে পছন্দ, লেখককে যদি পছন্দ হয়েছিল এই জন্য দুধের দাম নিতে ইতস্তত করলো, এই জিনিসটা তোমরা নিজে নিজে হচ্ছে ব্যাখ্যা করবা, বাসায় বসে বসে হচ্ছে তোমরা এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। কোন কোন জায়গা থেকে আচ্ছা ভালো, আজ প্রথম ক্লাস লাইভে, এর আগে শুধু ব্যাকআপ টাইমে ক্লাস দেখতাম বাট কম বুঝতাম, এখন আশা করি ভালো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে তাজুল হোসেন তানভি, তুমি যে কোনো প্রবলেম ভাইকে হচ্ছে নক করবা। হ্যাঁ সবসময় তোমাদেরকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা এই ব্যাচ থেকে হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তখন হচ্ছে ভাই আমার নিজেরই ভালো লাগবে যে তোমাদের জন্য আমি এত পরিশ্রম করতেছি, এই পরিশ্রমগুলো তখন সফল হবে। হুম আচ্ছা মহিউদ্দিন তো একদম ফাটাই দিছে, এক কথায় অসাধারণ, যা বলেও শেষ করা যাবে না। বাহ ভাই ঠিক আছে, ওকে তারেক রহমান নতুন, আচ্ছা ঠিক আছে ভাই, ভাই শিলাস, আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা শোনো, এই তোমাদের কিন্তু পরীক্ষা 4 তারিখে, পরীক্ষাটা আমি কিভাবে নিব, পরীক্ষাটা নিব হচ্ছে তোমাদের প্রশ্নটা আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ নির্দিষ্ট টাইমে 4 তারিখ শুক্রবার রাত 9টায়, 4 তারিখ শুক্রবার রাত 9টায় আমি গ্রুপে তোমাকে প্রশ্ন দিয়ে দিব, প্রশ্ন খাতায় লিখে অ্যান্সার করবা, অ্যান্সার করে দেন হচ্ছে এটা আমাকে মেসেঞ্জারে দিবা। মেসেঞ্জারে দিলে তারপর হচ্ছে আমি তোমাদের খাতাগুলো দেখব। হ্যাঁ আর আজকে আমরা যা যা পড়লাম এটা নিয়ে হচ্ছে একটা ছোট্ট একটা পরীক্ষা নিব, সেটা আমি তোমাদেরকে আমি গ্রুপে প্রশ্ন দিয়ে দিব। আমি একটু পরে পরীক্ষাটা ক্লাসটা শেষ করে ছোট্ট একটা ক্লাস টেস্ট নেব উপসর্গের উপরে, শুধুমাত্র উপসর্গের উপরে একটা ছোট্ট একটা ক্লাস, আমার প্রশ্নটা করা আছে এই জন্য তোমাদেরকে আমি দিব। উপসর্গের উপরে আমি প্রশ্নটা তোমাদেরকে গ্রুপে দিব, দেন হচ্ছে তোমরা নিজে নিজে ট্রাই করবা, এরপরে আগামীকাল সকালে অ্যান্সার শিটটা গ্রুপে দিব, দেন হচ্ছে তোমরা অ্যান্সারটা মেলাবা, আমাকে কিছু দিতে হবে না, আমাকে দিতে হবে না, তোমরা নিজেরাই মেলাবা, আগামীকাল সকালে হচ্ছে অ্যান্সারটা দিব, এই অ্যান্সারটা মেলাবা। এটা হচ্ছে ওই পরীক্ষার বাইরে, আমাদের পরীক্ষার বাইরে জাস্ট একটা ক্লাস টেস্ট। আচ্ছা এখানে দেখো হচ্ছে তাহারই পরে মনে, তাহারই পরে মনে, এটা দেখো তো, হ্যাঁ তাহারই পরে মনে, এখানে এই তাহারই পরে মনে থেকে হচ্ছে রিটেন কি কি আসতে পারে, দেখো লিখিত কি কি আসতে পারে। দেখো এই যে লেখা আছে পুষ্পশূন্য দিগন্তের পথে কবি, বলতে কবি কি বুঝিয়েছেন, পুষ্পশূন্য দিগন্তের পথে এই কথাটা বলতে হচ্ছে কবি কি বুঝিয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলো এই সমস্ত প্রশ্ন পরীক্ষাতে আসবেই, দেখবা যে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। পুষ্পশূন্য দিগন্তের পথে বলতে কবি কি বুঝিয়েছেন, ব্যাখ্যা করো, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। মাঘের সন্ন্যাসী বলতে
সুফিয়া কামাল কি বুঝিয়েছেন। মাঘের সন্ন্যাসী বলতে সুফিয়া কামাল কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করবা, বাসায় বসে 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 হচ্ছে চেষ্টা করবা, ট্রাই করবা। তাহারই পরে মনে কবিতার সারমর্ম লিখো। এই যে সারমর্ম আমি বলছিলাম না, সারমর্ম সারাংশ, এগুলো হচ্ছে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। তবে দেখো যে তা তাহারই পরে মনে কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। এই কথাটা দ্বারা কবি কি বোঝাচ্ছেন, খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন এটা, যে তারই পরে মনে কথাটি দ্বারা হচ্ছে কবি কি বোঝাতে চেয়েছেন। নিজে নিজে চেষ্টা করবো, আর কোনো প্রবলেম হলে হচ্ছে পরে ভাইকে নক দিয়ে ভাই পারতেছি না, হ্যাঁ আমার সাথে কথা বললো, ঠিক আছে। আর হচ্ছে তোমরা আমাকে যখন আমাকে নক দিবা তখন দেন হচ্ছে আসসালামু আলাইকুম বলো, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম বললাম। তো দেন হচ্ছে তোমরা যদি আমাকে এরকম জিজ্ঞেস শুরু করে দিও যে ভাইয়া কেমন আছেন, কি করেন, খাইছেন, ঘুমাইছেন, এই সমস্ত এত প্রশ্ন করার দরকার নাই ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার হচ্ছে এই জিনিসটা বুঝতেছি না, একটু বোঝাই দেন, ঠিক আছে, এইভাবে বলবা। এখন তুমি আমার জীবন বৃত্তান্ত টানতেছো একদম, মানে আমি কি করতেছি, খাইতেছি না কি, ঘুমাইতেছি, এই সমস্ত সব জানতে চাও। তো এসব এত কথা বলতে গেলে তুমি হচ্ছে মানে তোমার পরে লাস্টের দিকে তোমরা প্রশ্ন করো, তো দেন হচ্ছে অনেক সময় পার হয়ে যায় না, এগুলো বলার দরকার নেই। প্রত্যেকদিন ভাইকে হচ্ছে ভালো আছে কিনা খারাপ আছে এগুলো বলার দরকার নেই। তুমি দেন হচ্ছে আসসালামু আলাইকুম বলো, ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম, তারপর তুমি প্রশ্নটা করে ফেলবা ডিরেক্টলি। ওকে। আর হচ্ছে যদি ফোনে কথা বলতে চাও তাহলে হচ্ছে একটু বলে নিও যে হচ্ছে ভাই একটা কল করতে পারি বা একটা ফোন করতে পারি, তাহলে হচ্ছে আমি বলবো। কারণ আমি প্রায় সময় হচ্ছে অন্য অন্য ব্যাচের ক্লাসে থাকি, তোমাদের ছাড়াও হচ্ছে আরো কয়েকটা ব্যাচ আছে, ওই ব্যাচগুলোর ক্লাস নেই। তো এগুলো নিতে নিতে হচ্ছে অনেক সময় ক্লাসে থাকে, তোমাদের অনেকটা ফোন ধরতে পারি না। হ্যাঁ, গতকালকে কে জানি একজন ফোন দিছিল ক্লাসের টাইমে, পরে তার সাথে আমি কথা বলে নিছি। আমি এগুলো মনে রাখি যে কে কে ফোন দিছে বা কে নক দিছে, পরে তার সাথে আমি কথা বলে নিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিটেন অংশ। এই রিটেন হচ্ছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, তাই তোমরা এগুলো হচ্ছে বাসায় বসে বসে প্র্যাকটিস করে নিবা। এই যে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দিলাম, হ্যাঁ। আর এখন আমি তোমাদেরকে যেটা করব, আমি তোমাদেরকে এখনই তোমাদের গ্রুপটাতে হচ্ছে, এই গ্রুপে যে গ্রুপে ক্লাস নিচ্ছি এখানে আমি উপসর্গের 15টা প্রশ্ন দিব। উপসর্গের 15টা প্রশ্ন জাস্ট তোমরা হচ্ছে খাতায় লিখে লিখে অ্যান্সার করো, আমাকে দিতে হবে না। আগামীকাল সকালে আমি উত্তরটা দিব, উত্তরটা মিলাই নেবা নিজে নিজে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আজকে অনেক বেশি বেশি খুব একটা লং টাইম ক্লাস নিলাম না, কারণ হচ্ছে আমাদের এখানে যে লিখে লিখে ক্লাস নেই, এই লিখে লিখে ক্লাস নেওয়ার থেকে হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নেওয়ার বেশি টাইম লাগতো, এখানে সময় অনেক কম লাগে। আজকে ক্লাস কেমন লাগছে হচ্ছে, হ্যাঁ বলো। জোবাই ভাইয়া অলওয়েজ ভালো থাকে। আচ্ছা হ্যাঁ, ভাইয়া অলওয়েজ এমনিতেই ভালো থাকে, আল্লাহর রহমতে ভালোই থাকি। হ্যাঁ, মহিউদ্দিন বলছে স্যার এগুলা পারি, শো ও নি উপসর্গগুলো নিয়ে ও সমস্যা হয়, এই সমস্যাটা আর হবে না। হুম, এই সমস্যাটা হচ্ছে আর হবে না। তোমাদেরকে যে টেকনিক দিছে ওই টেকনিকে পড়বা, তাহলে আর সমস্যাটা হবে না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ক্লাস শেষ করে দিব। ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাস হবে আমাদের সাধারণ জ্ঞানের উপরে, সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। নেক্সট ক্লাস কিবারে আমাদের শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হয়, তাহলে হচ্ছে বুধবারে নেক্সট ক্লাস হচ্ছে, বুধবারে হবে। বুধবারে অনেক সুন্দর একটা ক্লাস হবে তোমাদের জন্য। আচ্ছা, ভালো লাগছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে 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 মুমতাহিনা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। সবাই পড়াশোনা করো ঠিকঠাক মতো। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।